করোনা সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পরামর্শ বিশেষজ্ঞদের, কাজ চলছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে জরুরি সেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন, রাজধানীতে প্রস্তুত কয়েকটি আইসোলেশন সেন্টার। করোনা সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 মাসের সেশন জটের আশঙ্কা, অনলাইন পাঠদান সহ নানা সমন্বিত পদক্ষেপ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী আজ, বাঙালির মননে চেতনায় চিরভাস্য তার সৃষ্টিকর্ম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা সহ বেশ কয়েকটি দেশ চীন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এসব বিনিয়োগের কিছু অংশ বাংলাদেশে আনতে পারলে এগিয়ে যাবে অর্থনীতি। তাই করোনাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। তহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতির চাকা থমকে আছে। দিন দিন অর্থনৈতিক মন্দার শঙ্কাও বাড়ছে। করোনা পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ইতিমধ্যে চীন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে জাপান সরকার। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি কোম্পানি ভারতে বিনিয়োগের কথাও বলছে। করোনার কঠিন সময়ে বাংলাদেশও বসে নেই। যে সমস্ত জাপানিজ কোম্পানি চায়না থেকে বের হয়ে আসবে, তাদের রিএলোকেশনের জন্য জাপান সরকার $2.3 বিলিয়ন অ্যালোকেট করবে। প্রত্যেকের কাছে চিঠি পাঠাতে চাই। আমাদের এখানে ইকোনমিক জোন হচ্ছে, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং, আমরা এই যে ভেরি বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট। বিদেশি বিনিয়োগ আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বাড়ানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কারণ আমেরিকান অনেক কোম্পানি চায়নাতে আছে, আর মিস্টার ট্রাম্প সাহেব সেইগুলো বের করার জন্য উঠে পড়ে লেগেছেন। তা আমার মনে হয় আমরা এই সুযোগগুলো নিতে পারি। দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক, জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এগুলোর থেকে আমাদের রেট অফ রিটার্ন অনেক বেশি। ব্যবসায়ীরা এটা দেখে। আর আমাদের এনার্জি কষ্ট কম। করোনার কারণে আগের চেয়ে সুবিধা বাড়বে বলে জানান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। চায়না থেকে অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়তো বিভিন্ন জায়গায় যাবে, তার কিছু অংশ যদি আমরা অন্তত নিতে পারি, সেইটিও আমাদের জন্য খুব বড় বিষয়, এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কেবল ঘোষণা নয়, বাস্তবায়ন পর্যায়ে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। লোকজন এই দেশে যখন ইনভেস্টমেন্ট করতে আসে, খুব সুন্দর সুন্দর কথা আমরা বলি। আসার পর তাদের অভিজ্ঞতাটা, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, সেখানে এটা অনেকটা তাদের কাছে খুব পেঁচানো মনে হয়। অন্য কিছু আমরা অনেক সময় শুনি, সেই জিনিসগুলো আমাদের দূর করতে হবে। সর্বোপরি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর তাগিদও দেন তিনি। বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলি আসবে, ধরেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে সারা দেশে জরুরি সেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন। রাজনৈতিক, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে প্রশাসনের সঙ্গে। তবে লোকবল সংকট ও সরঞ্জাম স্বল্পতায় কিছু জায়গায় বর্জ্য অপসারণের সমস্যা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গত 14 এপ্রিল থেকে ময়মনসিংহ লকডাউনের পর নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা কাজ শুরু করেন। সরকারি হাসপাতালগুলোতে নিশ্চিত করা হয় স্বাস্থ্যসেবা। এদিকে সিটি মেয়র বলছেন, সবার সহযোগিতায় সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। নিত্য পণ্যগুলো, যে খাবার দাবারের যে ইয়াগুলো আছে, এগুলো পাচ্ছে। বিভিন্ন সংস্থাগুলো কিন্তু সহযোগিতা করছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে এই কাজগুলো এখন অব্যাহত রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনও চালু রেখেছে জরুরি সেবা। জলাবদ্ধতা ও খাবার পানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ রয়েছে সিটি কর্পোরেশনের। একই সঙ্গে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু রয়েছে। প্রয়োজনীয় মেরামতের কাজ করছে বিদ্যুৎ বিভাগ। সকলেই সব সময় আমরা সেবা, মানুষের যেটা নিত্য প্রয়োজন, যে সকল জিনিসের লজিস্টিক্স, এগুলো কাজ চলছে।
রংপুরে অব্যাহত আছে জরুরি সেবা, চলছে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ প্রবল, তাই কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ আছে। কাশতে কাশতে বুকের একটু শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে, তো এখন ডাক্তার তো দেখতেছে না। খুলনা স্বাস্থ্য খাতে করোনার প্রভাব কম, শুরুতে যে সমস্যা ছিল তাও কাটিয়ে ওঠা গেছে। বিদ্যুৎ ও ওয়াসার কার্যক্রম ঠিক থাকলেও শুষ্কতার কারণে লবণাক্ততা বেড়েছে। সব মিলিয়ে সেবা কার্যক্রম সন্তোষজনক। বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগের সমন্বিত প্রয়াসে স্বাস্থ্যখাতে অনেকটাই আমরা ঝুঁকিমুক্ত অবস্থায় আছি। রাজশাহীতে লকডাউনে জরুরি সেবা অব্যাহত আছে। ছোটখাটো অভিযোগ থাকলেও বিদ্যুৎ, পানি সরবরাহ নিরবিচ্ছিন্ন। বর্জ্য অপসারণেও তেমন সমস্যা নেই। সবকিছুই ঠিক আছে, শুধু মশারি সমস্যাটা একটু বেশি। বরগুনা জেলা প্রশাসন ও পৌরসভা জরুরি সেবার পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যথাযথ স্বাস্থ্যসেবা আছে। পুলিশ বিভাগের নাগরিক সেবা কার্যক্রম। এসবে সন্তোষ প্রকাশ করেছে নাগরিকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। শিগগির করোনা সংকট কাটবে, মানুষ ফিরে যাবে স্বাভাবিক জীবনে, এমন আশায় বুক বেঁধে আছে সকলে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনা আক্রান্তদের জন্য রাজধানীতে প্রস্তুত বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার। বসুন্ধরা কনভেনশন সেন্টারে থাকছে 2013টি বেড, আর মহাখালী ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারে 1390টি বেড। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে সব কাজই শেষ। স্বাস্থ্য অধিদপ্তর চাইলেই আইসোলেশন সেন্টার দুটি চালু করা যাবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হয়েছে 2013 বেডের আইসোলেশন সেন্টার। এরই মধ্যে মাত্র 17 দিনে বসুন্ধরা সেন্টারের তাঁবুতে প্রস্তুত করা হয়েছে 1488টি বেড। মোট 6টি জোনে বেড থাকবে 248টি করে। প্রতিটি জোনের জন্য থাকবেন 8 জন ডাক্তার, আর নার্স থাকবেন 32 জন। এখন আর কোনো কিছু বাকি নেই। একজন করোনা রোগীর জন্য, ডাক্তারের জন্য, ইভেন নার্সের জন্য যা যা দরকার সব কিছুই এখানে আছে। তাঁবুর বাইরে 3টি কনভেনশন হলে রয়েছে 525টি বেড। প্রতিটি বেডের দূরত্ব রাখা হয়েছে 4 ফুট এবং বেডের পাশে রাখা হয়েছে নির্দিষ্ট আলাদা বিন। রোগীর অবস্থা অনুযায়ী থাকবে পোর্টেবল অক্সিজেন। মানা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সব রকম চাহিদা। সেবা দিতে গেলে যারা ম্যানেজারিয়াল যারা আছেন, ডাক্তার, নার্স বা এর সাথে অন্যান্য সাপোর্ট সার্ভিসগুলো, এগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওনারা প্রোভাইড করবেন। আমার ধারণা যে খুব অচিরেই হাসপাতালের কার্যক্রম পুরোপুরি চালু হয়ে যাবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই পরিপ্রেক্ষিত বিবেচনায় এই স্বল্প সময়ের মধ্যে করোনা আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে আইসোলেশন সেন্টার। কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ সেবা দিয়ে রোগীদেরকে সুস্থ করতে প্রস্তুত তারা। এদিকে মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি মার্কেটেও প্রস্তুত হয়েছে 1390 বেডের আইসোলেশন সেন্টার। 1 থেকে 5 তলা পর্যন্ত আইসোলেশন সেন্টারটির সার্বিক বাস্তবায়নে কাজ করছে 4 ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রস্তুতি আমাদের 100%ই, কিন্তু ইদানিং হচ্ছে গিয়ে স্যারেরা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর হচ্ছে গিয়ে সিসি ক্যামেরার ব্যবস্থা করছেন, এই জন্য হচ্ছে গিয়ে একটু লেঞ্জি হচ্ছে। ভবনের 6 তলায় ভিআইপিদের জন্য রাখা হয়েছে আলাদা বেড। এখানে নির্ধারিত 250টি বেডের মধ্যে আইসিইউ বেডের ব্যবস্থাও থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে 6 মাসের সেশন জটে পড়তে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন পাঠদান সহ বিভিন্ন সমন্বিত পদক্ষেপের কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। আর সংকট কাটলে অন্য ছুটি বাতিল করে অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরামর্শ দিলেন সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। বিস্তারিত শাকের আর্য রিপোর্টে। করোনার কালো ছাপ শিক্ষা ব্যবস্থায়। মার্চ মাস থেকেই বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। তবে দুর্যোগে শিক্ষার্থীদের পাঠদান সহ বিভিন্ন কর্মপদ্ধতি নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সেশন জট না থাকলেও ছুটি বাড়ানো হলে সেশন জটের আশঙ্কার কথা জানান উপাচার্য। সময় যেটি চলে যাবে সেই সময়টুকু আমরা ফিরে পাবো না, আর সামনে হয়তোবা আরও কিছু সময় লাগবে। সংকট থেকে বেরোতে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্থবিরতা কেটে, জড়তা কেটে
কিভাবে সক্রিয় রাখতে পারি সেজন্য বিভিন্ন পদ্ধতি বিভিন্ন জন অংশগ্রহণ করবে। কেউ হয়তো ফেসবুকে করবে, কেউ একটি অ্যাসাইনমেন্ট দিয়ে করবে, কেউ অনলাইনে করবে, কেউ জুম ক্লাসরুম গুগল ক্লাসরুম ব্যবহার করবে, কেউ জুম প্ল্যাটফর্ম ব্যবহার করবে, বিভিন্নভাবে যার যতটুকু আছে। বিভিন্ন দেশে ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসরুমে কম শিক্ষার্থী দিয়ে পাঠদানের উদাহরণ আছে। তবে বাংলাদেশে সেই পদ্ধতি সম্ভব নয় বলে জানান সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে সদ্ব্যবহার করা। শিক্ষক যখন লেকচার দিচ্ছেন তখন ছাত্রছাত্রীরা সেই সময় রিয়েল টাইমে শুনবে, ইন্টারাক্ট করবে, সেই ধরনের একটা ব্যবস্থা। অথবা শিক্ষক হয়তো একসময় বলে রাখবেন, সেটা পরবর্তীতে ছাত্রছাত্রীদের যার যে সময় হয় তখন কোর্স ডিরেকশন নেবে। এই অবস্থায় অন্য ছুটি বাতিল করে অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন সাবেক এই উপাচার্য। 30%, 40% কোর্স হয়তো অনলাইনে দিতে পারবে। পরবর্তীতে যখন সময়টা স্বাভাবিক হবে, তারা যখন ক্যাম্পাসে ফিরে আসবে, তখন তাদেরকে বাকি কোর্সগুলো দ্রুত শেষ করে এই সেশন জটের সমস্যাটা কিছুটা সংক্ষিপ্ত করা যেতে পারে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী আজ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কবির জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। অনবদ্য সৃষ্টিশীলতায় বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ, বিশ্বের দরবারে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাঙালির মননে চেতনায় চিরভাস্বর কবিগুরুর সৃষ্টিকর্ম সময়কে জয় করে আজও প্রাসঙ্গিক। শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর সর্বকনিষ্ঠ সন্তান, গতানুগতিক প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে অন্য এক উচ্চতা ছুঁতে চেয়েছেন রবি ঠাকুর। মাত্র 13 বছর বয়সেই কবি প্রতিভার বিকাশ। তাহারি মাঝখানে আমি পেয়েছি। সত্য, সুন্দর আর প্রেমের সাধনায় কবি লিখেছেন প্রায় 2000 গান, 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও 95টি ছোট গল্প ছাড়াও জীবন সায়ান্নে তুলে নিয়েছেন রং তুলি। এঁকেছেন 2000-এরও বেশি ছবি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পান কবিগুরু। 1919 সালে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে ছুঁড়ে ফেলে দেন ব্রিটিশ সরকারের নাইট উপাধি। কবির 160তম জন্ম জয়ন্তীতে বিশ্বজুড়ে করোনা মহামারী। এর আগেও মহামারী এসেছে এই বাংলায়। প্লেগ, বসন্ত, ম্যালেরিয়া, কালাজ্বরের সময়ে মানুষের পাশে থেকেছেন রবীন্দ্রনাথ। প্লেগ মহামারীতে হাসপাতাল তৈরির কাজেও ছিলেন। তিনি লিখেছিলেন, ম্যালেরিয়া, প্লেগ, দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। তার আশাবাদী দর্শন থেকে আমরা এই কথা জানতে পারি যে বিপদে ধৈর্যহারা না হয়ে বরং সাহসের সঙ্গে সব কিছু মোকাবেলা করা দরকার, এবং নিশ্চয়ই আমরা এই বিপর্যয় থেকে, বিপন্নতা থেকে রক্ষা পাব, উদ্ধার পাবে মানব সভ্যতা। প্রার্থনায় প্রেম, প্রতিবাদ কিংবা দুঃখ সুখের কাব্যে আজও প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুর। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগ, প্রশাসন ও সংগঠনের ত্রাণ বিতরণ অব্যাহত। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আবার অনেকে সুস্থ হয়েও বাড়িও ফিরছেন। কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দেবিদ্বারে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হলো। জেলায় মোট আক্রান্ত 116 জন। বরিশালে আক্রান্তের সংখ্যা 49 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 28 জন। ঝিনাইদহে আক্রান্তের সংখ্যা 33 জন। জয়পুরহাটে নতুন করে হাসপাতালের স্টাফ সহ 4 জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে 12 জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে নতুন করে 22 জন আক্রান্ত। ঠাকুরগাঁওয়ে আরও 3 জন সহ আক্রান্ত হয়েছেন 24 জন। টাঙ্গাইলে নতুন করে 12 জন সহ করোনা আক্রান্ত হয়েছেন আরও। মোট আক্রান্ত 44 জন। লক্ষ্মীপুরে আক্রান্ত 51 জন।
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান। শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত রাত 11:15টার দিকে তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে আসলাম জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন, তবে মুগদা হাসপাতালে করোনা টেস্ট করালে তা নেগেটিভ এসেছিল। করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগ, প্রশাসন ও সংগঠনের খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। হতদরিদ্র ও কর্মহীন মানুষের সহায়তা দিতে এবার দৃষ্টান্ত স্থাপন করল জামালপুরের যমজ ভাইবোন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। 2 বছর ধরে দুটি মাটির ব্যাংকের জমানো টাকা অসহায় ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল জামালপুরের যমজ ভাইবোন ইব্রাহিম বিন বাশার ও সারা বিনতে বাশার। প্রায় 20,000 টাকা ও নিজেদের ঈদের জামাকাপড় কেনার জন্য সঞ্চিত জমানো টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে তারা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় কর্মহীন দরিদ্র অসহায় 2,000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 59 বিজিবি। এছাড়া শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ও চককীর্তি ইউনিয়নে 700 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিনাজপুরের কাহারোলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অন্তর্ভুক্ত মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়ায় কর্মহীন পরিবারের মধ্যে দেশীয় প্রজাতির সোনালিকা জাতের মুরগি এবং লালমনিরহাটের নির্মাণ, পরিবহন সহ 15টি শ্রমিক সংগঠনের 700 শ্রমিকের মাঝে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভোলার লালমোহনে কওমি মাদ্রাসার শিক্ষকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শাওন। বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আনসার ভিডিপির 300 সদস্যর মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী, বেদে পরিবার ও হিজড়াদের মাঝে ঈদ উপহার, খাদ্য সামগ্রী এবং নোয়াখালীর হাতিয়ায় শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ। পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর সদস্যদের মানবিক খাদ্য সহায়তা ও ফসলের বীজ বিতরণ। নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের উদ্যোগে পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও করোনা আক্রান্তের ফলে লকডাউনে থাকা 300 পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ। ঠাকুরগাঁয়ে 5 শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। কবিগুরুর জন্মবার্ষিকীতে নওগাঁর প্রতিশরে এবার নেই কোনো আয়োজন, তবে মন আর মননে বয়ে চলছে রবীন্দ্রনাথের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বিগত বছরগুলোতে এই সময়ে শত শত রবীন্দ্র ভক্তের পদচারণায় মুখরিত থাকত আত্রাই উপজেলার প্রতিশর। করোনা সংক্রমণের এই বিষণ্ণ সময়ে নেই কোনো আয়োজন। এখানে এখন উচ্ছ্বাসের বদলে নীরবতা। রবীন্দ্র স্মৃতি জাদুঘরও বন্ধ। জাদুঘর আমাদের বন্ধ রয়েছে, এটা হয়তো ছুটি বর্ধিত হইতে পারে, আর দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী আসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি ছিল এই প্রতিশর। তিনি প্রতিশরে প্রথম এসেছিলেন 1905 সালে আর 1937 সালে বিদায় নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আপন করে নিয়েছিলেন প্রতিশরের পিছিয়ে থাকা মানুষকে। এখানে বসেই তিনি লিখেছেন তালগাছ, 2 বিঘা জমি, বিদায়, অভিশাপ সহ নানা কবিতা ও উপন্যাস। এখানে রয়েছে বিশ্বকবির নানা স্মৃতিচিহ্ন। তার স্মৃতিচিহ্নগুলো সব আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি চেষ্টা করেছি সেগুলোকে যথাযথ উদ্ধার করার জন্য, কিন্তু সেগুলো যথাযথ সংরক্ষণ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে ছিলেন কবি, জীবন ও জগতের উচ্চ সন্ধানী দার্শনিক, অন্যদিকে ছিলেন প্রজাবাৎসল জমিদার। তিনি নিজ উদ্যোগে গড়েছেন স্কুল ও পাঠশালা। কবিগুরুর স্মৃতিকে ধরে রাখতে তার জমিতেই একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর। প্রায় 200টি গ্রামে অবৈতনিক পাঠশালা, 3টা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছেন। রবীন্দ্রনাথের একেবারে নিজস্ব জায়গা, যেখানে 1 ছটা জমিও কিনতে হবে না, সেই রবীন্দ্রনাথ প্রতিশরে
এই পাবলিক বিশ্ববিদ্যালয় গঠন করা, এই পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানেই প্রতিষ্ঠিত হোক। পতিসরা বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। আমরা রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং রবীন্দ্রনাথের সাহিত্য করার যত যা কিছু আছে সব কিছুর একটা গবেষণা কেন্দ্র পতিসরায় গড়ে তোলার জন্য আমরা ৬৫ একর জমি রয়েছে রথীন্দ্রনাথ কৃষি ইনস্টিটিউশনের নামে। এর বাইরেও আছে রবীন্দ্র জমিদারির সম্পত্তি। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নওগাঁর মানুষের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। খেলার খবর। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম ইউরোপিয়ান লিগ হিসেবে ১৬ মে শুরু হতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগা। এর আগে একাধিকবার তারিখ ঘোষণার পর এবার চূড়ান্ত তারিখ ঘোষণা করে কর্তৃপক্ষ। মাঝে একাধিক ফুটবলার করোনা আক্রান্ত হলে তারিখ পেছানো হয়। সর্বশেষ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের হস্তক্ষেপে চূড়ান্ত হয় তারিখ। এর আগে মার্চে করোনার কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানের জনপ্রিয় ফুটবল লিগ বুন্দেসলিগা বন্ধ করা হয়। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত কমতে শুরু করলে মাঠে ফুটবল ফেরানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচগুলো হবে দর্শক শূন্য মাঠে। উদ্বোধনী ম্যাচে শালকে মুখোমুখি হবে ব্রুসিয়া ডর্টমুন্ডের। পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ মাঠে নামবে পরদিন। ম্যাচকে ঘিরে নিয়মিত অনুশীলন করছে দলগুলো। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, কাজ চলছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে জরুরি সেবা স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন, রাজধানীতে প্রস্তুত কয়েকটি আইসোলেশন সেন্টার। করোনা সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ মাসের সেশন জটের আশঙ্কা, অনলাইন পাঠদান সহ নানা সমন্বিত পদক্ষেপ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী আজ, বাঙালির মননে চেতনায় চিরভাস্বর তার সৃষ্টিকর্ম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বেলা ১১টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।